হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ভিডিওর লাস্টে আমরা দেখছিলাম জাওয়ান ওই ক্লাবে তো আছে, বাট সে সেখানে কাউকে দেখে ভয় পালিয়ে যায়। আর যাকে পালা দিয়ে নিয়ানো দেখে নেয় অ্যান্ড বলে ওই যে জাওয়ান পালাচ্ছে। আর নিয়ানো তার পেছনে দৌড়ায় অ্যান্ড তার পেছনে সাংচিয়ান। নেক্সট সিনে আমাদেরকে দেখানো হয় জাওয়ানের খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, যেখানে অনেকেই জমা হয়ে গিয়েছিল। তখনই সেখানে নিয়ান এসে বলে, জাওয়ান তুমি এভাবে মরতে পারো না, প্লিজ ওঠো, আমার এখনো তোমাকে অনেক কোয়েশ্চেন করার আছে। এখনো অবধি আমি আমার মম এন্ড ডেথের ব্যাপারে কিছুই জানতে পারলাম না, এখনো আমার তোমাকে অনেক কোয়েশ্চেন করার আছে, তাই প্লিজ ওঠো। সংচিয়ান অ্যাম্বুলেন্স ডাকো, আমি তাকে বাঁচাতে চাই। বাট সংচিয়ান যখন চেক করে সে জানতে পারে জাওয়ান তো আগেই মরে গেছে। সে তাকেও জানায় যে সে মারা গেছে, বাট এটা যেন নিয়ান বিশ্বাসই করতে চাইছিল না, তাই সংচিয়ান তাকে ধরে বোঝায় যে সে আগেই মরে গিয়েছে, তাই তাকে হসপিটাল নিয়ে গিয়ে আর কোনো লাভ হবে না। যা শুনে নিয়ান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যে আমি সত্যটা জানার কত কাছে ছিলাম, বাট এন টাইমে এমনটা কেন হলো। সে বলে চলো আমি তোমাকে বাসায় ছেড়ে দিচ্ছি, বাট সে মানা করে দেয়, তার কোনো দরকার নেই। আর যখনই ডক্টর জাওকে দেখে সে বলে আমি অনেক বেশি ক্লান্ত, তাই প্লিজ আমাকে বাসায় নিয়ে চলো। এখানে ডক্টর জাও ফেজে এক ভিলেন স্মাইল নিয়ে সংচিয়ানকে দেখছিল। তারপর সে নিয়ানকে বাসায় নিয়ে আসে। নিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি করে জানলে আমি ক্লাবে ছিলাম। সে বলে আমি বিবির কাছ থেকে জেনেছি। সে বললো বাড়ি তুমি কাউকে খুঁজতে গিয়েছো, তুমি কি কিছু ইনফরমেশন পেয়েছো। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি জাওয়ান তাকে একটি কার্ড দিয়েছিল, বাট সে ডক্টর জাওকে বলে আমি কোনো ইনফরমেশন পাইনি। ডক্টর জাও বলে আমি কয়েকদিন ধরেই নোটিস করছি তুমি অনেক বেশি চিন্তায় আছো, তাই কাল এক মেডিকেল সেমিনার হতে চলেছে, নিজের মাইন্ডকে রিল্যাক্স করার জন্য তুমিও আমার সাথে চলো। যার জন্য নিয়ানও ইয়েস বলে দেয়। এরপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যখন নিয়ান ভাবছিল জাওয়ান আমাকে ওই কার্ডই কেন দিয়েছে, ওটাতে এমন কি আছে। তখন সে বাইরে থেকে কিছু আওয়াজ শুনে বেড থেকে উঠে ধীরে ধীরে দেখার চেষ্টা করে, আর আমরা বাইরে দেখি এক পার্সন কিছু খুঁজছিল। আর যা দেখি নিয়ান দৌড়ে নিজের রুমে চলে যায় অ্যান্ড সে সংচিয়ানকে কল করে, আর সংচিয়ানও দৌড়ে যায়। এদিকে ওই পার্সন তার রুমে ডোর পর্যন্ত চলে আসে, বাট সে বলে তুমি যেই হও না কেন আমি তোমার জন্য ডোর ওপেন করব না। যখন কি ওই পার্সন দরজা ভাঙা শুরু করে, নিয়ান তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ 2 মিনিটের মধ্যে সে দরজাও ভেঙে ফেলে। তাই ওই পার্সন ভেতরে এসে সবার প্রথমে লাইট অন করে, আর আমরা দেখি এই পার্সন আর কেউ নয় সংচিয়ান ছিল। সে তাকে বলে তুমি ঠিক আছো তো, তোমার কিছু হয়নি তো, তুমি এত ভয় কেন পেয়ে গিয়েছিলে। যখন কি নিয়ানের সবার ফার্স্ট কোশ্চেন ছিল যে আমি তোমাকে কে বলবো নাকি সংচিয়ান। সংচিয়ান বলে মানে আমি বুঝতে পারলাম না তুমি কি বলতে চাইছো। নিয়ান বলে যখন আমি ব্রেসলেটটি প্রেস করলাম আমাকে বাঁচানোর জন্য কে আসার কথা ছিল, বাট তুমি কেন এলে। হয়তো তুমি ভুলে গিয়েছো যে এই ব্রেসলেটটি তুমি আমাকে দিয়েছিলে যখনই আমি বিপদে পড়বো, যাতে আমি প্রেস করি আর তুমি আমাকে বাঁচানোর জন্য আসো। আর যার সংচিয়ানের ভালো করে মনে পড়ে যায় অ্যান্ড সে এখানে স্পিচলেস হয়ে পড়ে। যখন কি নিয়ান তাকে কোশ্চেনের উপর কোশ্চেন করে যাচ্ছিল যে তুমি তোমার আইডেন্টিটি কেন লুকালে, কেন জানতে দিলে না যে তুমি কে। মিস্টারকে বলে এটার পেছনে একটি কারণ আছে। নিয়ান বলে কারণ কি, কারণ শুধুমাত্র বেই ফ্যামিলি ছাড়া। তার মানে তো এটাই হলো যাদের যাদের মার্ডার হয়েছে তার পেছনে কার হাত আছে সেই ব্যাপারে তুমি ভালো করে জানো, বাট তাও তুমি চুপ আছো। ইভেন তো ওই লোকেদেরকে বাঁচানোর জন্য তুমি আমার জীবন নেওয়ার চেষ্টা করেছো। প্রথমে তো আমার মনে হয়েছিল আমার জন্য তোমার মনে কোনো জেনুইন ফিলিংস আছে, বাট এখন মনে হচ্ছে আমি ভুল ছিলাম। তুমি তো আমার পাশে কখনো ছিলেই না। ওয়েল তুমি ভয় পেও না, আমি তোমার আইডেন্টিটির ব্যাপারে কাউকে বলবো না। এটা ভেবে নিও যে তুমি যে আমার হেল্প করেছিলে তার আমি রিপে করলাম। আজকের পর থেকে না আমি তোমাকে চিনি না তুমি আমাকে। সংচিয়ান কিছু বলতে যাচ্ছিল, বাট নিয়ান তাকে আটকে বলে এই নাও তোমার ব্রেসলেট অ্যান্ড চলে যাও এখান থেকে। এটা বলার সাথে সাথে সে ওই ব্রেসলেটটিকে সাইডে ছুড়ে দেয় অ্যান্ড সে তার ফেস উল্টো দিকে ঘুরিয়ে নেয়, কারণ সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। ইভেন তো তার চোখে পানিও চলে এসেছিল। সংচিয়ান এই সব কিছু করতে তো চাইছিল না, বাট সে জানতো যে এই সময় নিয়ান রেগে আছে, তাই তার সাথে কথা বলে লাভ নেই, তাই এখান থেকে চলে যাওয়াটাই বেটার। অ্যান্ড সে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল। তার চলে যাওয়ার পর নিয়ানের ওই সমস্ত মুহূর্তের কথা মনে পড়ছিল যখন সে তাকে বাঁচিয়েছিল। সে যতই রেগে থাকুক না কেন, বাট সে প্রতিটি বিপদে সে এসে তাকে প্রোটেক্ট করেছে, যা সে কোনোদিনই ভুলতে চায় না। তার মনে হয়েছিল সে এক সঠিক মানুষের উপর বিশ্বাস করেছে, বাট আজ হঠাৎই যখন তার বিশ্বাস ভেঙে গেল সে এটা সহ্য করতে পারেনি। রাগ তো হওয়ার কথাই। এদিকে যাওয়ার আগে মিস্টারকে ওই ব্রেসলেটটি তুলে আর তার নিয়ারের সাথে কাটানোর স্মৃতি মনে পড়ছিল, যখন সে মিস্টার কে হয়ে তার সাথে সময় কাটিয়েছিল আর কিভাবে না চাইতেও সে তার প্রেমে পড়ে গিয়েছিল, যখন কি সে এমনটা একদমই চাইছিল না অ্যান্ড সে সমস্ত বিপদে তাকে প্রোটেক্ট করেছে। বাট এটা সে নিয়ানকেও কি করেই বা বলতো যে সে তাকে অনেক বেশি ভালোবাসে, কারণ সে
এটা নিজে থেকেও লুকিয়ে রাখতে চাইছিল, কারণ সে ভালো করে জানতো সে কাউকে ভালোবাসতে পারবে না। প্রেজেন্ট টাইমে সে চুপচাপ সেখান দিয়ে চলে যায়। আর নিয়ানো যখন ঘুরে তাকায় সেভাবে হয়তো আমি একটু বেশি কথা শুনিয়ে দিয়েছি, তাই সে সংশিয়ানকে আটকে যায়। সংশিয়ান তো ওখানে ছিল না, বাট তার নজর যখন তার বাসার অগোছালো জিনিসের উপর যায়, বুঝে যায় আই এম শিওর ওই লোকের এখানে কার্ড নিতে এসেছে। এই খবরটা সে কত তাড়াতাড়ি পেয়ে গেল। আমার সন্দেহ যদি না ভুল হয় তাহলে আমি শিওর এটা ওই পার্সনই হবে। এবারে নিয়ান কোন পার্সনের কথা বলছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। অন্যদিকে সংশিয়ান যে এখনো নিয়ানের বাসার বাইরেই দাঁড়িয়েছিল, অ্যান্ড সে ওই ব্রেসলেটটিকে দেখে নিয়ানের বলা কথাই ভাবছিল যে সে কখনোই তার মুখ দেখতে চায় না, আর দূর থেকে তাকে ডক্টর যাও দেখছিল আর ভাবছিল এই ছেলেটি এখন এখান থেকে যাচ্ছে না কেন। নেক্সট ডে আমরা ডক্টর জাওয়ের সাথে নিয়ানকে দেখি যে তার সাথে ওই মেডিকেল সেমিনার অ্যাটেন্ড করতে এসেছিল, আর হোটেলের রিসেপশনে এসে দুটো কিং সাইড বেড বুক করার কথা বলে দেয়। এতক্ষণে সেখানে ওয়েইচার সংশিয়ানের সাথে আসে। সে নিয়ানকে দেখে বলে কতদিন পর তোমার সাথে আবারও দেখা হলো, তুমিও কি এখানে মেডিকেল সেমিনার অ্যাটেন্ড করার জন্য এসেছো? নিয়ান তাকে কিছুই জবাব দেয় না। এদিকে রিসেপশনিস্ট জানায় যে মাফ করবেন, এই মুহূর্তে শুধুমাত্র একটি কিং সাইজ বেড অ্যাভেলেবেল আছে। যা শুনে ওয়েইচার বলে ভালোই হয়েছে, আমরা পুরো সুইট আগে থেকেই বুক করে নিয়েছি, নয়তো তার মতো আমাদেরকেও একটি রুমের জন্য খোঁজাখুঁজি করতে হতো। ওয়েইচারের এমন কথা নিয়ানের একদমই ভালো লাগে না, তাই সে ডক্টর জাওকে বলে যদি তুমি মাইন্ড না করো তাহলে তুমি কি আমার সাথে রুম শেয়ার করবে। এটা তো ডক্টর জাওয়ের জন্য খুশির ব্যাপার ছিল, তাই সেও ইয়াস বলে দেয়। যা সংশিয়ানের একদমই ভালো লাগে না, আর সে অনেক বেশি জেলাস ফিল করে। তাই সে বলে যেহেতু তোমরা কাপল নয় তাই তোমাদের কি মনে হয় না যে একসাথে রুম শেয়ার করাটা ঠিক হবে না? ওয়েইচেন বলে সংশিয়ান তুমি কি করে জানলে তারা কাপল নয়, আর এমনিতেও রুম শেয়ার করা তো আজকাল নর্মাল ব্যাপার। নিয়ার মানে মিস্টার সংশিয়ান ওয়েইচেন ঠিকই বলছে, আর এমনিতেও আপনার কি মনে হয় না যে আপনি ফালতু আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন? সে তার উপর কতটা রেগেছিল সংশিয়ান ভালো করে বুঝতে পারছিল, যখন কি নিয়ান কিং সাইজ বেডের চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। একবারও সংশিয়ানের দিকে ঘুরেও তাকায় না, অ্যান্ড ডক্টর জাও ফেসে ইভেল স্মাইল নিয়ে সংশিয়ানকে দেখছিল, কারণ নিয়ান এই সময় তাকেই প্রায়োরিটি দিচ্ছিল। অন্যদিকে নিয়ান রুমে এসে ভাবছিল আই এম শিওর আজ আমি জানতে পেরে যাবো ডেভিলকে। এদিকে ডক্টর জাও বলে নিয়ান প্রথমে আমি শাওয়ার নিতে চাই। যখন সে শাওয়ার নিতে চলে যায় নিয়ান তাড়াহুড়ো করে বেবিকে কল করে আর তাকে জিজ্ঞাসা করে তুমি ডক্টর জাও এর ল্যাপটপ চেক করেছিলে তো? সে বলে হ্যাঁ আমি চেক করেছিলাম তো, বাট তার অফিস ল্যাপটপে আমি এমন কিছুই পাইনি। বাট নিয়ান বলে এমনটা হতেই পারে না, আর আমাদেরকে এখানে ফ্ল্যাশব্যাক দ্বারা দেখানো হয় যখন একবার ডক্টর জাও এর কেবিনে এসেছিল তার সাথে দেখা করার জন্য, তখনই তার নজর তার ল্যাপটপে যায় যেখানে কিছু মেডিসিনের নাম লেখা ছিল, যা দেখে নিয়ান ভাবে এইসব মেডিসিন তো আমাদের হসপিটালে প্রেসক্রাইব করা মানা আছে, তাহলে ডক্টর জাও কেন এমনটা করছে? আর যখন সে ভালো করে চেক করেছে জানতে পারে এইসব মেডিসিন জাওয়ানকে দেওয়া হয়েছিল, আর সে ভাবে তার মানে কি ডক্টর জাওয়ানকে চেনে। তখন সেখানে ডক্টর যা চলে আসে, অ্যান্ড সে তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে? সে বলে অ্যাকচুয়ালি আমি তোমাকে লাঞ্চের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিলাম, চলো একসাথে লাঞ্চ করা যাক। অ্যান্ড ডক্টর যাও তার ল্যাপটপ বন্ধ করে তার সাথে লাঞ্চের জন্য চলে যায়। প্রেজেন্ট টাইমে সেভাবে তার মানে তার কাছে আরও একটি ল্যাপটপ আছে, আর যখন সে তার সুটকেস চেক করে তার সন্দেহই ঠিক হয়, সেখানে আরেকটি ল্যাপটপ ছিল। তার বাইরে আসার আগেই সে তাড়াতাড়ি করে সমস্ত ডাটা ইউএসবি-তে ট্রান্সফার করে নেয়। তার ভয়ও লাগছিল, বাট তার বাইরে আসার আগেই সে তার কাজ সেরে ফেলে। বাইরে সে জিজ্ঞাসা করে তুমি কি করছো? সে বলে কিছুই নয়। আর বড় ডক্টর যাও ধীরে ধীরে করে তার ক্লোজ আসছিল, যখন কি নিয়ান পেছনে সরে যায় আর বলে সেমিনার শুরু হতে চলেছে, তাই আমাদের যাওয়া উচিত। যা শুনে ডক্টর যাওয়ার একদমই ভালো লাগে না, অ্যান্ড সে অনেক রেগে যায় আর তাকে আটকে বলে নিয়ান আমি ধৈর্য করতে একদমই পারি না, তাই প্লিজ আমাকে বেশি ওয়েট করিও না। যা শুনে নিয়ান সেখান থেকে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে নাইটে দেখানো হয় যেখানে সেমিনারে সবাই সংশিয়ান অ্যান্ড ওয়েইচেনকে একসাথে দেখে বলছিল মিস্টার সংশিয়ান তোমাদেরকে একসাথে ভালোই মানাচ্ছে। অ্যান্ড ওই পার্টিতে অন্যদিকে নিয়ান ডক্টর জাওয়ের সাথে দাঁড়িয়েছিল। পার্টিতে সারাটা টাইম সংশিয়ানের নজর নিয়ানের উপরেই ছিল, ইভেন তো নিয়ানও তার নজর তার থেকে সরাতে পারেনি। আর যখন ওয়েইচেন এটা নোটিস করে তার এটা একদমই ভালো লাগে না, অ্যান্ড সে অনেক বেশি জেলাস ফিল করে, তাই তাড়াতাড়ি করে স্টেজে গিয়ে সবাই অ্যাটেনশন নিয়ে বলে আজ আমি সকলের সামনে একটা অ্যানাউন্স করতে চাই। সবে প্রথমে তো আপনারা আমার ফিয়ন্সে সংশিয়ানের সাথে আলাপ করুন। সেও ওয়েইচেনের সাথে স্টেজে চলে আসে, অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি অ্যানাউন্স করতে চলেছো? ওয়েইচেন বলে একটু ধৈর্য ধরো, এক্ষুনি তুমি জানতে পেরে যাবে। এরপর সে সবাইকে বলে আমি তোমাদের সকলকে একটি গুড নিউজ দিতে চাই।
পরের উইকে আমি আর সংশিয়ান বিয়ে করতে চলেছি। যা শুনে তো নিয়ান যেন একদমই শকড হয়ে যায়। সংশিয়ান তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা আগে কেন আমায় বলনি? ওয়েইচেন বলে, অ্যাকচুয়ালি আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। এরপর সে নিয়ানকে দেখে, কারণ সে জানতো যে নিয়ানের এটা একদমই ভালো লাগেনি। অ্যান্ড সে ধীরে করে বলে, উইশ ইউ লট অ্যান্ড কংগ্রাচুলেশন। আর সে কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। আর যা ওয়েইচেন নোটিস করে অ্যান্ড সে তার পেছনে আসে আর তাকে আটকে বলে, আমরা একে অপরকে অনেক দিন থেকেই চিনি, তাই তুমি কি আমাকে বিয়ের জন্য গুড উইশেস দেবে না? তাই নিয়ানও তাকে উইশ করে। যা শুনে ওয়েইচেন বলে, তোমার কথাতে আমি কত সিনসিয়ারিটি বুঝতে পারছি না। সবে থেকে তুমি আমাদের লাইফে এসেছো, আমাদের লাইফে এত সমস্যা, নয়তো আমি আর সংসার অনেক হ্যাপি ছিলাম। নিয়ান বলে, তো আমি কি করব যদি সে আমার প্রেমে পড়ে যায়? এটা তোমার দেখা দরকার ছিল। ওয়েইচেন অনেক রেখে তাকে থাপ্পড় তো মারে, বাট নিয়ান তা ডিফেন্ড করে নেয় অ্যান্ড বলে, আমি তোমার চাকর নই, তাই এরপর থেকে এমন অ্যাটিটিউড আমাকে দিও না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি ডক্টর জাওয়ের তার কাছে মেসেজ আসে যে আমি তোমার জন্য রুমে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। আর সেখানে ওয়েট করছিল সংশিয়ান। সে তাকে বলে, তুমি আমার কলের আনসার কেন দিচ্ছ না? নিয়ান বলে, আমি কেনই বা করবো? সংশিয়ান বলে, তুমি কি আমার বিয়ের ব্যাপারে জানতে চাও না? নিয়ান বলে, আমার কোনো ইন্টারেস্ট নেই, আর এমনিতেও যাও আমার জন্য রুমে ওয়েট করছে, তাই আমাকে যেতে হবে। এটা বলে সে এলিগেটরে চলে আসে। সংশিয়ানও তার পেছনে পেছনে আসে। অ্যান্সি বলে, ডক্টর যাও তোমার যোগ্য নয়। নিয়ান বলে, ডক্টর যাও আমার যোগ্য নয়, তাহলে কি এক ড্রাগ ডিলার আমার যোগ্য? দেখো এখন তো তোমারও ফিয়ান্সি আছে আর আমারও, তাই আমি চাই না এমন কিছু করো তুমি যে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক। সংশিয়ান শুনে অবাক হয়ে যায় অ্যান্ড বলে, কি ডক্টর যাও তোমার ফিয়ান্সি? সে বলে, হ্যাঁ আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছি, যদি তোমার সামনের উইকে বিয়ে হয় তাহলে আমারও বিয়ে। সংশিয়ান তাকে যেতে দেয় না অ্যান্ড বলে, তুমি এমনটা করতে পারো না, কারণ তুমি আমার ফার্স্টে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো। নিয়ান বলে, পাস্টের কথা ভুলে যাও, এখন তুমি সংশিয়ান হও বা মিস্টার কে, আমার তাতে কিছুই যায় আসে না, আর তোমার প্রতি আমার কোনো ভালোবাসাও নেই। এরপর সে নিজেকে সারিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছিল আর আমরা দেখি ডক্টর যাও সেখানে চলে আসে তাকে খুঁজতে খুঁজতে, যাকে সংশিয়ান দেখে নেয় অ্যান্ড লিফট থেকে বেরোনোর আগেই নিয়ানকে ভেতরে টেনে নেয় আর ফোর্সফুলি কিস করা শুরু করে, যাতে সে ডক্টর যাওকে জালাস ফিল করতে পারে। ডক্টর যাও তাদেরকে দেখে অনেক বেশি জালাস ফিল করে অ্যান্ড ফরেন তাদের দিকে দৌড়ে এসে তাদের দুজনকে আলাদা করতে চাইছিল, বাট এতক্ষণে এলিগেটরের দরজা বন্ধ হয়ে যায়। এদিকে সংশিয়ান নোটিস করে যে সে ফোর্সফুলি কিস তো ডক্টর যাওকে জালাস ফিল করার জন্য করছিল, বাট নিয়ান তাকে নিজে থেকে আলাদা করেনি, তাই সে তাকে ফিলিংলি কিস করা শুরু করে। আর নিয়ানও তাকে পুশ করে না, বরং তাকে কিস করতে দেয়। অ্যান্ড সবের শেষে সে তাকে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো না, তাহলে আমাকে আটকালে না কেন? এটা শুনে নিয়ান অনেক রেগে তাকে থাপ্পড় মারে অ্যান্ড বলে, কারণ আমি ভুলে গিয়েছিলাম তুমি কতটা খারাপ মানুষ। তারপর এলিগেটর থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে সংশিয়ান তাকে দেখে ভাবছিল যে না তো সে আমার কাছে আসতে চায় আর নাই আমার থেকে দূরে যেতে চায়। এদিকে নিয়ান আস্তে আস্তে ভাবছিল যে আমি আমার রুমে যেতে পারবো না, কারণ সেখানে ডক্টর যাও আমার জন্য ওয়েট করছে, তাই তার থেকে ভালো হবে আমি এখান থেকে ডাইরেক্ট আমার বাসায় ফিরে যাই। তখনই সে কারোর আওয়াজ শুনে সাইডেই লুকিয়ে পড়ে আর আমরা জানতে পারি এই আওয়াজটি আর কারো নয়, ওয়েইচেন ছিল। সে জাওয়ানকে জিজ্ঞাসা করছিল, ভাই তুমি কি সংশিয়ানকে দেখেছো? যখন কি ডক্টর যাও তো আগে থেকেই সংশিয়ানের উপর অনেক বেশি রেখেছিল অ্যান্ড সে বলে, তোমাকে আমি কতবার বলেছিলাম যে সংশিয়ানকে নিয়ানের থেকে দূরে রাখতে। যা শুনে ওয়েইচেন শকড হয়ে যায় অ্যান্ড বলে, কি তারা আবার একসাথে ছিল? ডক্টর যাও অনেক রেগে বলে, তুমি একটা ছেলেকেও সামলাতে পারছো না, যদি আমি তোমার জন্য ওই ছেলেটিকে সামলে দিই তাহলে পরে আমাকে বলো না যে আমি কোনো খারাপ করে দিলাম। ওয়েইচেন বলে, ভাই প্লিজ এমনটা একদমই করো না, হয়তো তুমি ভুলে যাচ্ছ সে তোমার কত হেল্প করেছে। ডক্টর যাও বলে, এটা আমার লাস্ট ওয়ার্নিং, ভাবতে পারো যদি এরপর থেকে আমি কোনোদিন সংশিয়ানকে নিয়ানের আশপাশেও দেখেছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তাদের এইসব কথা শোনার পর নিয়ানও বুঝতে পেরে যায় যে ডক্টর যাও ওয়াই ফ্যামিলি থেকে বিলং করে। এরপর ডক্টর যাওকে এদিকে আসতে দেখে নিয়ান সেখান থেকে পালিয়ে যায়। এন টাইমে সংশিয়ান তাকে ধরে রুমে নিয়ে আসে যাতে কেউ তাকে দেখে না ফেলে। যখন কি নিয়ান তো এখনো তার উপর রেগেছিল অ্যান্ড সে বলে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আমি আমার রুমে যেতে চাই। সংশিয়ান বলে, যদি সত্যি তুমি তোমার রুমে যেতে চাইতে তাহলে এখনো বাইরে দাঁড়িয়ে থাকতে না। দেখো নিয়ান, আমি তোমাকে কন্ট্রোল তো করতে চাইছি না, বাট আমি শুধুমাত্র এটা বলতে চাই যে তুমি যে কাউকে বিয়ে করে নাও শুধুমাত্র ডক্টর যাওকে ছাড়া, কারণ সে তোমার যোগ্য নয়। যেহেতু নিয়ান জেনে গিয়েছিল যে ডক্টর যাও এই ফ্যামিলি থেকে বিলং করে, সেভাবে শুধুমাত্র এটাই নয়, সে আমার মম অ্যান্ড ডিঙে এর ব্যাপারে কিছু তো জানে। বাট নিয়ান এই সময় বলে, সে এখন আমার জন্য রুমে ওয়েট করছে, তুমি বলো আমার কি করা উচিত। সংশিয়ান বলে, তুমি চিন্তা করো না, এরপর থেকে সে তোমার সাথে টাইম কাটানোর জন্য সময়ই পাবে না।
নিয়ান তো কিছু বুঝতে পারে না অ্যান্ড সে জিজ্ঞাসা করে এটা কি করে হবে। সংচিয়ান তার কথা এড়িয়ে বলে আজকে রাতটা তো আমার রুমে থেকে যাও। বাট নিয়ানের তো ওয়েচেন অ্যান্ড তাকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে বলে আমরা কখনো কোথাও গেলে একই রুমে থাকি না, তারপর নয়তো আমি অন্য কোনো হোটেলে চলে যাব। এতক্ষণে তারা বাইরে থেকে ওয়েচেনের আওয়াজ শুনতে পায়, যা শুনে নিয়ান তাড়াহুড়ো করে লুকিয়ে যায়। সংচিয়ানও দরজার কাছে পৌঁছে যায় অ্যান্ড তাকে বলে ওয়েচেন তুমি এখানে। সে বলে হ্যাঁ আমি কতক্ষণ ধরে তোমাকে বাইরে খুঁজে যাচ্ছি আর তুমি এখানে তোমার রুমে বসে আছো। সে যাতে কোনো সন্দেহ না করে তাই সংচিয়ান তার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে আর বলে চলো তোমার রুমে যাওয়া যাক। সে বলে হ্যাঁ হ্যাঁ একদমই। এরপর তার সেখানে চলে যায়। নেক্সট সিন আমাদেরকে মাঝরাতে দেখানো হয় যেখানে সংচিয়ান আবার সেখানে আসে। সে দেখে নিয়ান শান্তিতে ঘুমোচ্ছে। সে তার পাশে তো বসে ভাবে দেখে সে ভাবে নিয়ান আর কিছুটা টাইম আমাকে দাও, আই প্রমিস আমি সব কিছু ঠিক করে দেবো। অ্যান্ড তাকে টাচ না করে সে সেখান দিয়ে চলে যায়। তারপর সে নিজের ফেস হাইড করে ইনভেস্টিগেশনের জন্য বেরিয়ে পড়ে। সে দেখে কিছু পার্সন ওই গ্রুপের কিছু বক্স এলিগেটরে নিয়ে যাচ্ছিল, তাই সেও সেখানে দাঁড়িয়ে তাদের আসার ওয়েট করে। নেক্সট সিনে আমরা দেখি জাওয়ানকে জানানো হচ্ছিল ওই গ্রুপ এখনো আমাদেরকে র মেটেরিয়াল পাঠায়নি, তাই আমরা আমাদের কাজ শুরু করতে পারছি না। তখনই সেখানে সংচিয়ান আসে অ্যান্ড বলে তার মানে ওই কেমিস্ট তুমি। যাও ওই লোকেদের সেখান থেকে যেতে বলে অ্যান্ড তাকে বলে আমার মনে হয় না তুমি আমাকে দেখে তেমন অবাক হয়েছো, তাহলে বলো তুমি কখন জানতে পারলে যে আমি কেমিস্ট। সংচিয়ান বলে যখন জাওয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুক্ষণের মধ্যেই তুমি সেখানে কি করে চলে এলে। শুধুমাত্র এটাই নয়, তারপর কিছুক্ষণ পর কেউ নিয়ানের বাসায় কিছু খুঁজতে এসেছিল। আর সব থেকে বেশি যে ব্যাপারটায় আমি কনভিন্স হয়েছি সেটা হলো যেই ব্রেসলেটটি আমি তাকে দিয়েছিলাম তাতে আমি এলিফ্যাংয়ের চিপ লুকিয়ে রেখেছিলাম, বাট যখন আমি সেটা ফিরে পাই তাতে ওই চিপটি ছিলই না। আর আমার অ্যাকর্ডিং ওই চিপটি সেই নিতে পারে যে নিয়ানের অনেক বেশি ক্লোজ। আর আমরা জানতে পারি সত্যি সত্যি ডক্টর জাও ওই চিপটি নিয়েছিল, তার মানে তার সন্দেহই ঠিক ছিল। এখানে ডক্টর জাও বলে আমি যতটা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক বেশি চালাক, বাট এবার তোমার ভয় পাওয়া দরকার কারণ আমি তোমাকেও মারতে পারি। সংচিয়ান বলে যদি তুমি আমাকে মেরে দাও তাহলে আমার থেকে বেটার পার্টনার তুমি কোথায় পাবে। ডক্টর জাও বলে তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি চাও। সংচিয়ান বলে আমি ড্রাগস বানাতে চাই আর যার জন্য তোমার হেল্প লাগবে আমার। ডক্টর জাও তাকে পার্টনার বানাতে রাজি হয়ে যায় অ্যান্ড বলে বাট আমার একটা শর্ত আছে, আমি চাই তুমি নিয়ানের থেকে দূরে থাকো। সংচিয়ান বলে ওকে। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি সে মাস্ক পরে হসপিটালে আসে। ফ্ল্যাশব্যাক দ্বারা আমাদেরকে দেখানো হয় যখন সে আর বেবি মিলে ডক্টর জাও এর ডাটা ওপেন করে। সে জানতে পারে যে হসপিটালে একটি লুকানো ফ্লোর আছে আর প্রেজেন্ট টাইমে সেভাবে, তার মানে যেদিন জাওয়ান গায়েব হয়েছিল তার মানে সে ওই ফ্লোরেই গিয়েছিল, সেই জন্যই তো তাকে কেউ খুঁজে পায়নি। এরপর সে কার্ড এলিগেটর স্ক্যান করে নেয় আর তারপর সে একটি আননোন ফ্লোরে পৌঁছে যায়। তার ভয়ও করছিল কারণ সেখানে কেউ ছিল না। যখন সে ভেতরে আসছিল সে ভাবছিল এটা কেমন ফ্লোর, এটা কেমন জায়গা। এরপর যখন সে ভেতরে আসে সেখানে ড্রাগস দেখতে পায় আর সে বুঝে যায় যে এটা ড্রাগস ফ্যাক্টরি। এরপর সে সেখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে চাইছিল আর ভাবছিল তার মানে আমার মম আর ডিং এই জায়গার ব্যাপারে জেনে গিয়েছিল তাই তাদেরকে মেরে ফেলা হয়েছে। তখনই পেছন থেকে কেউ তাকে আওয়াজ দেয় তুমি গিয়ে দাঁড়াও। নিয়ান টার্ন না হয়ে বলে অ্যাকচুয়ালি আমি এখানে নতুন এসেছি। বাট এই পার্সন বলে তাহলে পিছনে ঘুরে নিজের ফেস আমাকে দেখাও। বিপদ বুঝিয়ে নিয়ান সেখান থেকে পালানো শুরু করে অ্যান্ড ওই পার্সনও তাড়াতাড়ি করে অ্যালার্ম বাজিয়ে দেয় যে এখানে এক নন পার্সন ঢুকে এসেছে। নিয়ান তাড়াতাড়ি করে এলিভেটর দিয়ে দৌড়চ্ছিল আর সমস্ত গুন্ডারা তার পেছনে পড়েছিল, বাট আনফর্চুনেটলি সে বাইরে চলে আসে অ্যান্ড ভাবে হয়তো সে বেঁচে গিয়েছে। বাট তখনই তার সামনে ডক্টর জাও চলে আসে অ্যান্ড বলে তুমি ঠিক আছো তো আর দৌড়াচ্ছই বা কেন। নিয়ান বলে আমি ঠিক আছি বাট তুমি এখানে। ডক্টর জাও বলে আমি জানতে পেরেছিলাম তোমার শরীর ঠিক নেই তাই আমি তোমাকে দেখার জন্য তোমার বাসায় গিয়েছিলাম, বাট সেখানে না দেখতে পেয়ে আমি ভাবলাম হয়তো তুমি এখানে এসেছো। তার এমন কথা শুনে নিয়ানেরও সন্দেহ হয়ে গিয়েছিল। ডক্টর জাও বলে তুমি অনেক বেশি ঘেমে গেছো, চলো আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। বাট নিয়ান বলে তার কোনো দরকার নেই, এখনো আমার কিছু কাজ আছে, তুমি চলে যাও। এটা বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল অ্যান্ড মনে মনে ভাবছিল আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে বেরোতে হবে। তখনই হঠাৎই তার সামনে এসে একটি কার দাঁড়ায় আর যা থেকে ওই গুন্ডারাই বেরিয়ে আসে। নিয়ান তো ডক্টর জাওকে দেখেই বুঝে গিয়েছিল তাই সে সেখান থেকে পালানো শুরু করে, বাট ওই লোকেরা তাকে ধরে কারে নিয়ে নেয় আর এইসব সিন সংচিয়ানও দেখে নেয় তাই সে তাদের পেছনে যেতে চাইছিল। বাট জাওয়ান তার রাস্তার মাঝে চলে আসে। সংচিয়ান অনেক রেগে বলে তুমি এটা কি করছো। জাওয়ান বলে নিজের পজিশনটা মনে রেখো। নিয়ান হসপিটালের ম্যানেজারের ব্যাপারে জেনে গিয়েছে তাই সেও এখন বেঁচে থাকতে পারবে না, তার মানে সংচিয়ান তার সামনে নিয়ানের কোনো রকম হেল্প করতে পারবে না। বাট নেক্সট সিনে আমরা দেখি তাকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল অ্যান্ড সে অফিসার জ্যাংয়ের সাথে কথা বলছিল যে তাড়াতাড়ি করে নিয়ানের লোকেশন ট্র্যাক করো, তার যেন কিছু না হয়। অফিসার জ্যাং তাকে বুঝিয়ে বলে একটু ধৈর্য ধরো, আমরা তার লোকেশন ট্র্যাক করে নিয়েছি, আমাদেরকে ধীরে ধীরে অ্যাকশন নিতে হবে। বাট সংচিয়ান তো অনেক বেশি অধৈর্য হচ্ছিল। তখন সেখানে বেইচেন আসে অ্যান্ড বলে সংচিয়ান আজ তো আমাদের ওয়েডিং ডে ফাইনাল করতে
যাওয়ার কথা ছিল। সংশয়ান বলে আমি আর যেতে পারবো না, কারণ আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। এখানে ওয়েইচেন তাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে তোমার ইম্পর্টেন্ট কাজটা কি নিয়ানকে খুঁজতে যাওয়া। সে বলে আরে তুমিও না, কি সব বলছো, আমি তাকে কেন খুঁজতে যাবো, অ্যাকচুয়ালি কাজের সূত্রে আমাকে আউট অফ সিটি যেতে হবে। ওয়েইচেন বলে তুমি বিয়ের আগে ফিরে আসবে তো। সংশয়ান বলে তুমি চিন্তা করো না, আমি তার আগেই ফিরে আসবো। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যাকে গুন্ডারা বেঁধে রেখেছিল। তখনই সেখানে সংশয়ান আসে তাকে বাঁচানোর জন্য, কারণ সে অফিসারদের আসা অপেক্ষা করতে পারছিল না। এখানে সে মাস্ক পরেছিল অ্যান্ড নিয়ান তাকে চিনতেই পারেনি অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি। সংশয়ান বলে আমি তোমাকে এখান থেকে বাঁচাতে এসেছি, তাই আমার সাথে চলো। বাট বাইরে যাওয়ার জন্য তাকে অনেক গুন্ডাদেরই সম্মুখীন হতে হবে, তাই সে তাদের সাথে ফাইট করে অ্যান্ড এখানে নিয়ানও তারা হেল্প করে। যখন এক গুন্ডা তাকে ডান্ডা নিয়ে আঘাত করতেই যাচ্ছিল, তার আগেই নিয়ান তাকে মেরে দেয়। বাট এন্ড টাইমে বাইরে যাওয়ার রাস্তা ক্লোজ হয়ে যায়। তাদের কাছে এখন সমুদ্রে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, নয়তো তাদেরকে এই গুন্ডাদের হাতে গুলি খেয়েই মরতে হবে। তাই তারা সমুদ্রে ঝাঁপ দিয়ে দেয়। তারপর আমাদেরকে কিছু ঘন্টা পরে সিন দেখানো হয় যেখানে সংশয়ানকে নিয়ান তুলে সমুদ্র তীরে নিয়ে এসেছিল। আর সেটা জানার পর অনেক বেশি ওয়ারিড হয়েছিল যে এইচডি আর কেউ নয়, সংশয়ান ছিল, কারণ সে এতক্ষণ মাস্ক পরেছিল। সে তাকে সিপিআর দিচ্ছিল অ্যান্ড তাকে বারবার বলছিল প্লিজ নিজের চোখ খোলো, তোমাকে আমার অনেক কোশ্চেন করা আছে, প্লিজ চোখ খোলো। অনেক চেষ্টার পর সংশয়ানের জ্ঞান ফেরে অ্যান্ড নিয়ান তাকে কোশ্চেন করে তুমি আমার হেল্প কেন করলে, কেন আমাকে বাঁচালে, যখন কি তুমিও তাদের সাথে আছো। বাট সংশয়ান তো এখন কোনো কোশ্চেনেরই উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না। আর যখন নিয়ান দেখে ওই লোকেরা তাদেরকে খুঁজতে খুঁজতে সেখানেও চলে এসেছিল, তাই সে সংশয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসে অ্যান্ড আনফর্চুনেটলি সে একটি জায়গাও পেয়ে যায় থাকার জন্য। এখানে নিয়ান তার ট্রিটমেন্ট শুরু করে অ্যান্ড তার আঘাত লাগা জায়গা দেখে বলে এখানে গুলি লাগেনি, জাস্ট ছুঁয়ে বেরিয়ে গিয়েছে। বাট এখনো সংশয়ান তো যেন মজার মোডেই ছিল। সে বলে তার মানে আমি আবার একবার মৃত্যুকে জয় করলাম। নিয়ান বলে বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি এখনো কোনো কিছুরই এক্সপ্রেশন দেওনি আমায়। নেক্সট সিন আমাদেরকে সি সাইডে দেখানো হয় যেখানে নিয়ান মাছ ধরছিল অ্যান্ড সেখানে বসে বসে তার উপর হাসছিল। সে অনেক রেগে বলে তুমি তো আমার হেল্প করছো না, তারপর আমার মজা উড়াচ্ছ, যখন কি তুমি আমাকে বলেছিলে যে তুমি ফিশ খেতে চাও। সংশয়ান বলে তুমি বলো এখানে আমরা এই মুহূর্তে ফিশ ছাড়া আর কি বা পাবো। নিয়ান বলে তাহলে এসো আর আমার সাথে ফিশ ধরার চেষ্টা করো। সংশয়ান বাহানা করে যে তুমি কত নির্দয়, তুমি দেখছো আমি ইনজার্ড, তারপরেও আমাকে কাজের কথা বলছো। নিয়ান বলে তাহলে ঠিক আছে আমি ফিশ ধরবো, বাট তোমাকে খেতে দেবো না, তাই তুমি তোমার খাবারের বন্দোবস্ত নিজেই করে নিও। বাট সংশয়ান এখনো তার উপর হেসে যাচ্ছিল, কারণ তার দ্বারা মাছ ধরা সম্ভব হচ্ছিল না অ্যান্ড নিজের এমন অবস্থা দেখে নিয়ানেরও তো নিজের উপরেই হাসি পাচ্ছিল। বাট সংশয়ানের হাসি বন্ধ করার জন্য সে তার দিকে পানি ছিটিয়ে মারে অ্যান্ড এখানে তাদের মজা শুরু হয়ে যায় আর তারা একটি সুন্দর মুহূর্ত কাটায়। তখনই কিছু লোকেদের আওয়াজ শোনা যায় যারা বলে ওই যে দুজন, তাড়াতাড়ি করে ওদেরকে ধরো। ওই লোকেরা নিয়ানের দিকে দৌড়ে যাচ্ছিল। তখনই সংশয়ান তাদের সামনে চলে আসে অ্যান্ড ওই লোকেদের সাথে ফাইট শুরু করে। নিয়ানকে বাঁচানোর চক্করে সে আরো বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল, যখন কি নিয়ান তো অনেক বেশি ভয় পাচ্ছিল। বাট তাও সে ওই গুন্ডাটিকে পেছন থেকে ডান্ডা নিয়ে আঘাত করে যে সংশয়ানের উপর আঘাত করছিল। তারপর সে তাড়াতাড়ি করে সংশয়ানকে সেখান থেকে নিয়ে যায় আর আমরা দেখি নিয়ান সংশয়ানকে তার বাসায় নিয়ে এসেছিল অ্যান্ড তাড়াতাড়ি করে তার শার্টের বাটন খুলে তার আঘাত লাগা জায়গা দেখে যা অনেক বেশি ছিল অ্যান্ড তা থেকে অনেক ব্লিডিংও হচ্ছিল। বাট এদিকে সংশয়ান এমন প্রিটেন্ড করে যেমন কি তার কিছুই হয়নি। বাট নিয়ান জানতো যে সে এমনটা কেন বলছে, তাই সে বলে তুমি চিন্তা করো না, যতক্ষণ আমি বেঁচে আছি তোমার কিছু হতে দেবো না আমি। তারপর নেক্সট সিনে আমরা দেখি সংশয়ান ঘুমাচ্ছিল অ্যান্ড সেখানে নিয়ান থেকে তার খেয়াল রাখছিল। তখন এসে ওই চিপটির ব্যাপারে ভাবে। একবার সংশয়ানকে সে জিজ্ঞাসা করেছিল এই চিপটি কি তোমার জন্য এত ইম্পর্টেন্ট যে তুমি এটার জন্য নিজের প্রাণও ঝুঁকিতে ফেললে। তার এই কোশ্চেনের জবাবে সংশয়ান বলেছিল হ্যাঁ অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার জীবনের থেকেও বেশি। নিয়ানের মনে পড়ে যে সংশয়ান পাস্টে অনেক কিছুই করেছে যা থেকে এটা প্রমাণ হয় যে সে ড্রাগ ডিলার তো হতেই পারে না। তার মানে কি আমার সন্দেহই ঠিক, সে এটা ভাবছিল। তখনই সংশয়ানের ফোনে অফিসার জ্যাং এর কল আসে আর যা দেখে নিয়ান আরো বেশি অবাক হয়ে যায়। ওয়েল সে কল রিসিভ করে। অন্যদিক দিয়ে অফিসার জ্যাং বলে সংশয়ান তুমি ঠিক আছো তো, এই সময় তুমি কোথায় আছো। নিয়ান বলে অফিসার জ্যাং সে এখন তার বাসে আছে। যা শুনে অফিসার জ্যাং শকড হয়ে যায় আর দেখে জিজ্ঞাসা করে তুমি কি গো। নিয়ান নেক্সট সিনে আমরা দেখি অফিসার জ্যাং সংশয়ানের বাসায় এসেছিল অ্যান্ড নিয়ান অফিসার জ্যাং এর জন্য ডোর ওপেন করে। ভেতরে আসার পর প্রথমে তো অফিসার জ্যাং সংশয়ানকে দেখে, তারপর নিয়ানকে জিজ্ঞাসা করে তুমিও ঠিক আছো তো। নিয়ান বলে হ্যাঁ আমি ঠিক আছি। আমি কি জিজ্ঞাসা করতে পারি যে সংশয়ানের পরিচয় কি, সে কি এক পুলিশ অফিসার। অফিসার জ্যাং বলে তুমি ঠিকই গেস করেছো, আজ থেকে 3 বছর আগে আমি সংশয়ানকে ওয়েই ফ্যামিলিতে পাঠিয়েছিলাম তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে আর ওয়েইসের ক্লোজ থাকার জন্য, যাতে আমরা কেমিস্টের ব্যাপারে জানতে পারি আসলে সে ড্রাগ ডিলার। বাট পরে ওয়েই ফ্যামিলি তাকে থাই সিটিতে পাঠিয়ে দেয় লি ফ্যাং এর সাথে ডিল করার জন্য। এইসব চলাকালীন সে অনেক ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিল, ইভেন তো লি ফ্যাং এর ক্রিমিনাল রেকর্ডও। শুধুমাত্র এই চিপটির কারণে সে
নিজের প্রাণ অনেকবারই ঝুঁকিতে ফেলেছে, বাট ভালো ব্যাপার এটাই যে এটার কারণে আর ওপর এই ফ্যামিলির বিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। সবকিছু প্ল্যানের অ্যাকর্ডিংই চলছিল, বাট যা আমি এক্সপেক্ট করিনি তা হলো তাই সিটিতে তোমার সাথে দেখা হওয়া। তোমাদের দুজনের মধ্যে কি রিলেশন সে ব্যাপারে আমি জানি না, বাট তোমার প্রাণ বাঁচানোর জন্য সে নিজের প্রাণও অনেকবার ঝুঁকিতে ফেলেছে। এটা থেকে এটা প্রমাণ হয় যে সে তোমার কত কেয়ার করে। নিয়ান জিজ্ঞাসা করে, আমি জানতে চাই যখন ডিং এর মার্ডার হয়েছিল ওখানে সংচান কি করছিল? অফিসার জ্যাং বলে, ডিং এর কন্ডিশনটাও তোমার মমের মতোই ছিল, সেও হসপিটালে ম্যাজারিনের ব্যাপারে জেনে গিয়েছিল। অ্যান্ড এলিগেটরের কার্ডের ব্যাপারেও যখন আমরা এটা জানতে পারি যে ওই ফ্যামিলি জাওয়ানকে পাঠিয়ে ডিংকে মারতে চলেছে, তখন আমরা তাকে রেস্কিউ করার পরিকল্পনা করি। বাট তার জাওয়ান যখন ডিংকে মার্ডার করতে আসে তাদের সাথে লড়তে লড়তেই ডিং এর হার্ট অ্যাটাক চলে আসে অ্যান্ড সংশিয়ান যেতে লেট করে ফেলে। আর সে তখনও ওই অফিসে ছিল আর তুমি ওই সময় সেখানে চলে এলে। মনে হয় ভাগ্যে তোমাদের মেলা আবারও লেখা ছিল। হয়তো আমি কখনো ভাবিনি তোমাদের দুজনের আবারও দেখা হবে। নিয়ান আবারও একটি কোশ্চেন করে যে জাওয়ান আমাকে শুধুমাত্র ওই কার্ডই কেন দিল? অফিসার বলে, অ্যাকচুয়ালি সে ভয় পেয়ে গিয়েছিল যে লিফ্যাং এর মতো তাকেও মেরে ফেলা হবে, তাই সে তোমাকে ওই কার্ডই দিয়েছিল যাতে তার খুনি ধরা পড়ে। আর ওই কার্ডের দ্বারাই আমরা কেমেসের ব্যাপারেও জানতে পারি। কেমেস আর কেউ নয়, ডক্টর জাও। ওয়েল, তুমি যখন সবকিছু জেনে গিয়েছো তাহলে এটাও জেনে নাও সংশিয়ানের মিশনের এটা সব থেকে ক্রিটিক্যাল সিচুয়েশন। তাই যদি এই ফ্যামিলির কেউ জানতে পারে যে সংশিয়ান পুলিশ অফিসার, তাহলে হয়তো তারা তাকেও ছাড়বে না, সে বিপদে পড়ে যাবে। আপাতত এখন আপনিও পাবলিকলি অ্যাপিয়ার হতে পারবেন না, কারণ সংশিয়ানের মিশন অনেক বেশি ডেঞ্জার। অ্যান্ড মিস গুনিয়ান, সে আপনার জন্য রাইট পারসন নয়, তাকে নিতে আমি কাউকে পাঠিয়ে দেবো। বাট আশা করছি এরপর আপনারা আর কখনোই দেখা করবেন না। নেক্সট দিনে আমরা নিয়ানকে তার বাসায় দেখি। সে এখনো অফিসার জ্যাং এর কথাই ভেবে যাচ্ছিল যখন সে তাকে বলেছিল সংশিয়ান আপনার জন্য রাইট পারসন নয়। আমি আশা করছি এরপর আপনারা কখনোই দেখা করবেন না। বাট সংশিয়ানকে সে কি করে ভুলে যেত, কারণ সংশিয়ান প্রত্যেকবারই নিজের প্রাণকে ঝুঁকি রেখে তাকে সব সময় প্রোটেক্ট করেছে। সে জানতো যে সংশিয়ানও তাকে ভালোবাসে, যেমন ভালো তো সেও তাকে বাসে, বাট আজ পর্যন্ত বলতে পারেনি। এরপর সে সংশিয়ানের বাসায় পৌঁছে যায় আর সংশিয়ানকে দেখা মাত্রই সে তার ফরহেড চেক করে অ্যান্ড বলে, তোমার তো ফিভার হয়েছে। সংশিয়ান বলে, তুমি এখানে কেন এসেছো, চলে যাও এখান থেকে। এটা বলে সে বাসার ভেতরে চলে যায়। বাট নিয়ান তো সংশিয়ানকে ভালোবাসতো, তাই তাকে এভাবে ছেড়ে সে কি করে যেত। অ্যান্ড সেও বাসার ভেতরে চলে যায়। সংশিয়ানও তাকে নিজে থেকে দূরে করতে চাইছিল না, তাই অসহায় হয়ে তাকে দেখছিল অ্যান্ড বলে, তুমি যাচ্ছ না কেন? নিয়ান বলে, আমি যাব না। অ্যান্ড তাকে রিকোয়েস্ট করে যে আমরা কি ফিউচারের কথা ভুলে গিয়ে এই সময়টাকে একসাথে স্পেন্ড করতে পারি। এটা বলে এসে সংশিয়ানের কাছে চলে আসে। এবার সংশিয়ান তাকে হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছিল। নিয়ান নিজের হাত ছাড়িয়ে তাকে ব্যাগ হাগ করে নেয় অ্যান্ড তাকে রিকোয়েস্ট করে যে প্লিজ আমি যেতে চাই না, আর যদি তুমি আমাকে এখান থেকে যেতে দাও তাহলে পরে রিগ্রেট করবে। সংশিয়ান বলে, যদি তুমি আমার সাথে থাকো তাহলে বিপদে পড়বে, তাই প্লিজ এখান থেকে চলে যাও। মাঝে মাঝে তো আমি এটা ভেবেই ভয় পাই যে আমি সারা জীবনের জন্য তোমাকে হারিয়ে না ফেলি। নিয়ান বলে, তাতে আমার কিছুই যায় আসে না, কারণ আমি জানি যতক্ষণ তুমি আমার সাথে থাকবে আমি সেফ আছি। তাই প্লিজ আমাদের একে অপরের থেকে আলাদা হওয়া উচিত হবে না, কারণ তুমিও জানো এটাতে আমরা দুজনেই কষ্ট পাবো। যা শুনে সংশিয়ান তাকে হাগ করে নেয় অ্যান্ড কান্না শুরু করে। আর সেই সমস্ত মুহূর্তের কথা হবে যখন সে নিয়ানের সাথে কাটিয়েছিল। আর শুধুমাত্র সংশিয়ানই জানতো যে যখন নিয়ান বিপদে থাকতো তাকে বাঁচানোর জন্য কি না কি করতো। আর এখানে নিয়ানের চোখেও পানি চলে আসে, কারণ সে জানতো আজ শেষবারের মতো সে সংশিয়ানের সাথে দেখা করছে। এরপর সে আর কখনোই তার সাথে দেখা করবে না। এরপর তারা একে অপরকে কিস করে অ্যান্ড তাদের রোমান্টিক মুহূর্ত শুরু হয়ে যায়। আর এখানেই এই ভিডিওটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।